তো আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছি হচ্ছে ইকুইলিব্রিয়াম আর স্টেডি স্টেট নিয়ে, রাইট? থার্মাল ইকুইলিব্রিয়াম আর হচ্ছে স্টেডি স্টেট নিয়ে, এবং আমরা শুরুতে কয়েকটা সেগমেন্টে ভাগ করছি। আমরা এখনো বেসিক পার্টে আছি, এরপর আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে যাব। তো আজকে যেটা নিয়ে কথা বলবো এটা বেসিকের লাস্ট টপিক ছিল, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। মনে আছে কিনা আগের লেকচার দেখে দিতে পারো। আমরা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে আজকে আমাদের ক্লাস মেইনলি, ঠিক আছে? তো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির পরে আমরা হয়তো ওই বন্ড মডেলটা একটু দেখবো, সেখান থেকে ইলেকট্রন এন্ড হোল জেনারেশন সেগুলো দেখবো, ঠিক আছে? ওকে, সো আমরা শুরু করি। ওকে, সো আমাদের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটা কি জন্য প্রয়োজন আর জিনিসটা আসলে কি, এটা নিয়ে আমরা ডিসকাস করব। তো শুরুতেই আমাদের যেটা জানা উচিত যে এনার্জি বা ম্যাটার যেটা আছে সেটা হচ্ছে আইদার ওয়েভ অথবা পার্টিকেল আকারে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস স্পেসে প্রপাগেট করতে পারে। ওয়েভ নিয়ে আমি আর এখন ইন্ট্রো দিচ্ছি না। ওয়েভ কি এটা আমাদের সবারই মোটামুটি আইডিয়া আছে, আছে না? যে আমাদের হচ্ছে ওয়েভ বিভিন্ন ধরনের ওয়েভ হইতে পারে, রাইট? উই হ্যাভ ট্রান্সভার্স ওয়েভ, যেটা হচ্ছে টাইম এবং স্পেসের সঙ্গে চেঞ্জ হয়। উই ক্যান হ্যাভ সার্কুলার ওয়েভ, উই ক্যান হ্যাভ রিফ্লেকশন অফ সার্কুলার ওয়েভ। সো দিস অল আর পার্ট অফ ট্রাভেলিং ওয়েভ, যেগুলো ওয়ান প্লেস থেকে আরেকটা প্লেসে ট্রাভেল করতে পারে। সো এগুলো বললাম। আমাদের ট্রান্সভার্স ওয়েভ আছে, ট্রান্সভার্স ওয়েভ যেটা হচ্ছে টাইম এন্ড স্পেসের সঙ্গে চেঞ্জ হয়। Then we can have circular wave. সার্কুলার ওয়েভ আমাদের এই ধরো একটা পন্ড বা পুকুরের মধ্যে তুমি যদি একটা কিছু থ্রো করো, পাথরের টুকরা টাইপ, তাহলে যে ওয়েভটা এরকম মাঝখান থেকে সার্কুলার ওয়েতে তৈরি হয় সেটাই আমাদের সার্কুলার ওয়েভ। আবার সার্কুলার ওয়েভ অনেক সময় কি ওটা তৈরি হয়ে আস্তে আস্তে এক্সপ্যান্ড হইতে হইতে দেখা যাবে যে কি পুকুরের চারপাশে বাড়ি খেয়ে আবার উল্টা আরেকটা ওয়েভ তৈরি হচ্ছে। তো ওগুলোকে বলা হয় রিফ্লেকশন অফ দ্য সার্কুলার ওয়েভ। নানা ধরনের ট্রাভেলিং ওয়েভ আছে আমাদের। রিফ্লেকশন অফ দ্য সার্কুলার ওয়েভ, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের এখন এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির আগে আমি ছোট্ট একটা টার্ম তোমাদের সঙ্গে ডিসকাস করতে চাই, যে টার্মটা হচ্ছে ফোনন। তোমরা কি কেউ ফোনন সম্পর্কে কারো আইডিয়া আছে? একজন একটু রেসপন্ড করো প্লিজ, যদি ফোনন সম্পর্কে কারো আইডিয়া থাকে। না স্যার, হুম, না স্যার, আইডিয়া নাই। না স্যার। আচ্ছা, তো ফোনন হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা যে ইন্টারমিডিয়েটে লাইট পড়ছো না, যে জিনিসটা কেমন, যে একটা স্ট্রিং বা থাকে এরকম আমাদের আমি যদি দেখাই, এখানে এই যে তোমরা এরকম একটা পড়ছো না, এখানে ঘন এরকম সাউন্ডের জন্য এরকম একটা ওয়েভ পড়ছো কিনা, যে আমরা এখানে যখন আমরা এই কি বলে একটা সাউন্ড তৈরি করি, তখন হচ্ছে সেই সাউন্ডটা এই যে আমাদের এয়ার পার্টিকেলের ভাইব্রেশনের মাধ্যমে ক্যারি হইতে থাকে। বুঝছো? এটা মনে আছে কি তোমাদের? সাউন্ড ওয়েভ। স্যার, সুরশলাকা দিয়ে যে স্যার হ্যাঁ হ্যাঁ, সুরশলাকার যে বিষয়টা ছিল ওইটাই। সো ফোনন ইজ অ্যাকচুয়ালি যদি বলতে হয় তাহলে হচ্ছে যে এই এই ঘটনা এই জিনিসটাকেই বলা হয় ফোনন। মানে ফোনন হচ্ছে ভাইব্রেশন এনার্জি প্রডিউস ডিউ টু অসিলেশন অফ অ্যাটমস, সহজে যদি বলতে চাই, ঠিক আছে? তো ফোননকে যদি আমি ডিফাইন করি তাহলে বলা যাবে এইভাবে, যে ভাইব্রেশন এনার্জি
energy produced due to oscillation of atoms। এটা একদম সহজে আমি যদি ডিফাইন করতে চাই, এটাতে আমি বলতে পারি যে this is related to sound, ঠিক আছে? তো ফোননের আইডিয়াটা আমাদের লাগবে। ওকে, এখন আমরা ওয়েট পার্টিকেল ডুয়ালিটিতে আমরা কিন্তু একটা জিনিস জানি, উই নো বলতে পারি যে আমরা কি জানি, যে দুইটা এক্সপ্রেশন আমরা জানি, E ইকুয়ালস টু, জানি না আমরা ইকুয়ালস টু কি, H mu, right? H is the Planck's constant, which is 6.63 into 10 to the power minus 34 joule second. Mu is okay. এবং আমরা আরেকটা কি জানি, ডি ব্রগলির রিলেশন থেকে P is equals to H by lambda। তোমরা কি প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস বা কোয়ান্টাম ফিজিক্স থেকে এই দুইটা জিনিস ঠিক আছে? এগুলো কি আমাদের এই স্ট্রিমের যে পার্টিকেল গুলো ছিল সেগুলোর ওয়েভ প্রপার্টি, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের যে এনার্জি যা মেটার বা প্রপাগেট হচ্ছে সেটা কি, যে আমার কম্পোজিশন অফ ওয়েভ, যেহেতু মিউ আর ল্যামডা আছে, এন্ড সাথে কম্পোজিশন অফ পার্টিকেল দুই ভাবেই মুভ করতেছে, রাইট? দুইটার সমন্বয়ে মুভ করতেছে। ওকে, ঠিক আছে? এখন এখানে যদি আমরা খেয়াল করি, এই জায়গায় এই দুটো প্রপার্টি তো তোমরা অলরেডি জানো, তারপরে আমি একটু বলে দিচ্ছি। মিউ এটা কি আমার, এটা হচ্ছে ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম, রাইট? দিস ইজ, এই মিউটা হচ্ছে ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম, রাইট? আর এই আমাদের ল্যামডাটার ভ্যারিয়েশন কিসের সাপেক্ষে একজন বলো তো দেখি। হ্যাঁ, স্পেসের সাপেক্ষে না স্যার, মানে স্পেস তার মানে কি, ডিসটেন্স আর কি, স্পেস ইন সহজে বললে ডিসটেন্স, এটা হচ্ছে ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু ডিসটেন্স, তাই না? স্যার অলরাইট, সো আচ্ছা, এখন এই ইআরপি এগুলো আসলে কি ডিনোট করে, এটা তো আমি বুঝলাম যে দিস ইজ ফ্রিকোয়েন্সি। ইএনপি হচ্ছে দিস ইজ দ্য মিনিমাম কোয়ান্টাম এনার্জি or momentum, E is the energy P, minimum quantum energy or momentum that can propagate, ঠিক আছে? আমরা কি জানি কোয়ান্টাম মেকানিক্সে যে আমাদের এনার্জির প্রপাগেশনটা যে এটা কি কন্টিনিউয়াস না, এটা হচ্ছে ডিসক্রিট সাইজে, তাই না? ডিসক্রিট সাইজ আমরা এটা পড়ছি প্ল্যাঙ্কস থিওরেম থেকে, না? ডিসক্রিট প্যাকেট আকারে, মনে আছে? স্যার সো এই এনার্জি এবং কোয়ান্টাম এনার্জি বা কোয়ান্টাম মোমেন্টাম যেটা, এটা এই ইআরপি, এই যে অ্যামাউন্টটা, এটা আসলে ডিনোট করে যে মিনিমাম এনার্জি যেটা প্রপাগেট করতে পারে, এবং সবগুলো হচ্ছে এইটার মাল্টিপল আকারে প্রপাগেট করে, মানে এই প্যাকেটের মাল্টিপল, মানে এটা একটা প্যাকেট, এনার্জির প্যাকেট হচ্ছে এইচ মিউ, তো 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট 4 প্যাকেট, বোঝা গেছে? এরকম সিমিলারলি মোমেন্টাম প্যাকেট হচ্ছে এই পি 1 2 3 4 এভাবে করতে পারে। এই জিনিসটাকে যদি আমি একটু এক্সপ্লেইন করতে চাই, তাহলে আমি বলতে পারি যে ইন কোয়ান্টাম মেকানিক্স, স্যার এদিকের এই এইচ মিউ বা এইচ বাই ল্যামডা, এটা হচ্ছে স্যার মিনিমাম অ্যামাউন্ট স্যার, যেই মানে একটা প্যাকেজের। হ্যাঁ, আমাদের এই মানে এইচ মিউ এইচ বাই ল্যামডা, এইটা আমি ক্যালকুলেট করে পার্টিকুলার ওয়েভের জন্য যেটা পাবো, এটা হচ্ছে ওই ওয়েভের জন্য মিনিমাম এনার্জি, বুঝতে পারছো? এর থেকে কম এনার্জি প্রপাগেট করতে পারবে না, দ্যাট ইজ দ্য মিনিমাম এনার্জি দ্যাট উইল প্রপাগেট, বুঝতে পারছো? প্যাকেজ স্যার, একটা প্যাকেজের মধ্যে একটা প্যাকেট, এই প্যাকেটের ইন্টিজার মাল্টিপল আকারে প্রপাগেট করবে, অথবা নন ইন্টিজার মাল্টিপল, এই প্যাকেটের দেড়টা প্যাকেট সেটাও হইতে পারে, বোঝা গেছে? আচ্ছা, সো আমরা এটাকে কি বলতে পারি, ইন কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ফিজিক্স যেটাই বলো, যে আমরা জানি যে ভ্যারিয়েশন ইজ নট কন্টিনিউয়াস, ভ্যারিয়েশন অর প্রপাগেশন যেটাই বলো ইজ নট কন্টিনিউয়াস, রাদার in discrete size or packages। তোমরা আরেকটু ভাষাগত সুন্দর করে লিখো, আমি জাস্ট আইডিয়াটা দিচ্ছি, discrete size or packages, and E or P are the minimum
মিনিমাম কোয়ান্টাম এনার্জি। আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা যদিও এখানে থাকতেছে ভিডিও আপলোড হচ্ছে, তারপরে তোমরা খাতা নিয়ে বসবে এবং আমার সাথে লিখে যাবা। এটাতে সুবিধা হয় কি যে মোটামুটি একবার পড়া হয়ে যায়, বুঝতে পারছো? এটা এখন আসলে আরো বেশি জরুরি। তোমরা কি করো সেটা? স্যার ওকে, কোয়ান্টাম এনার্জি। আর আমাদের ক্লাস কি তাহলে এই 2:30টার সময় নাকি? আচ্ছা ঠিক আছে, তো আমি চেঞ্জ করে নিছি। এটা আগে জানানো উচিত ছিল, আমি তো। আচ্ছা ওকে, অনুপমা জিন কিছু বলবা? স্যার রেদার ইন কি লিখছেন স্যার, বুঝতেছি না স্যার। কোথায় বুঝি নাই? নিচে ইন কোয়ান্টাম ভেরিয়েশন ইজ নট কন্টিনিউয়াস, রেদার ইন দিস দিয়ে স্যার। ইন ডিসক্রিট সাইজেস অর প্যাকেজেস, ঠিক আছে। আর জি স্যার। ইআরপি, এই ইকুয়েশনে আমাদের ইআরপি যেটা ডিনোট করে এটা হচ্ছে মিনিমাম কোয়ান্টাম এনার্জি অথবা মিনিমাম কোয়ান্টাম মোমেন্টাম, যেটা আমাদের ওয়ান স্পেসের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে প্রপাগেট করতে পারে। জি স্যার। বুঝতে পারছো? লেখা কি জি স্যার। দেখা যাচ্ছে না বা সামথিং? স্যার নিচে রেদার ইন দিস, ওইদিকে স্যার একটু বোঝা যাচ্ছে না, বাকি সব ঠিক আছে স্যার। আচ্ছা, কারণ নেটওয়ার্কের ডিস্টার্ব মনে হয়েছে। এখন দেখা যাচ্ছে? দেখো তো। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আসলে আমরা কি বলে এই দুটা রিলেশন থেকে আমরা ছোট ছোট ম্যাথও যদি আসে সেটা বের করতে পারবো। আচ্ছা, আমাদের একটু আমরা খেয়াল করি যে তার মানে 1 ইলেকট্রন ভোল্ট, আমরা যে বলি যে ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট আসলে এটা কত আমরা জানি না। 1 ইলেকট্রন ভোল্ট আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। 1.6 into 10 to the power হ্যাঁ হ্যাঁ, 10 to the power -19 জুল। minus That 19 is joule. our 1 electron volt is equals to 1.6 into 10 to the power -19 joule. আর 1 ইলেকট্রন ভোল্টের ডেফিনেশনটা কি? 1 ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন হচ্ছে, আমি যদি এই 1 ইলেকট্রন ভোল্টকে ডিফাইন করি তাহলে এটা ডেফিনেশন হচ্ছে 1 কুলম্ব চার্জ। এটা হচ্ছে এনার্জি গেইন বাই a unit charge বা 1 কুলম্ব চার্জ, রাইট? 1 কুলম্ব না, ইউনিট চার্জ, যেটা হচ্ছে আসলে 1.6 into 10 to the power -19 কুলম্ব, এইটা ঠিক আছে। 1 কুলম্ব না, ইউনিট চার্জ। ওকে, এনার্জি গেইন বাই ইউনিট চার্জ when it falls through, falls বানানটা ভুল হয়েছে, through 1 volt, ঠিক আছে। this is the definition of this is the definition of 1 electron volt, ঠিক আছে। আচ্ছা, সো সে আমরা যখন ইলেকট্রন ভোল্ট নিয়ে কথা বলতেছি, আমরা একটা ইএম ওয়েভ নিয়ে কথা বলতেছি, যে একটা ইএম ওয়েভের এনার্জি 1 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। আমরা যদি বলি একটা ইএম ওয়েভের এনার্জি 1 ইলেকট্রন ভোল্ট, তাহলে সেখান থেকে আমরা কি আসলে ল্যামডাটা বের করতে পারবো না? ওই দুটা রিলেশন থেকে E equals to h mu, lambda equals to, রাইট, আমরা এখান থেকে বের করতে পারবো। ওকে, আমরা কিভাবে, আমরা যদি এখান থেকে দেখি আমাদের E is equals to h mu and this mu equals to আবার কি জানি আমরা, h b by lambda, জানি কিনা, রাইট? এখান থেকে আমরা ল্যামডা বের করতে পারবো। ল্যামডা ইকুয়ালস টু কি, h v by e, রাইট? এখান থেকে আমরা ভ্যালু বসাইতে পারবো, 6.673 h এর ভ্যালু বসাইলাম, রাইট? হ্যাঁ, v এর ভ্যালুটি যেহেতু আমরা কি, আমরা বললাম যে আমরা ধরে নিছি EM ওয়েভ ধরে নিছি। সো ধরো ফোটন ধরে নিলে তাহলে এটা কি লাইট এনার্জি হবে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। and ultimately এখানে কি থাকবে, এনার্জি যেটা আসবে, এটা যেহেতু এটা কি জুল পার সেকেন্ড, সো এটাও কি জুলে বসাইতে হবে। দিস ইজ রাইট 1.6 সামথিং সামথিং, এটা
তো এখানে যে ইউনিটটা আসবে সেটা হচ্ছে মিটার। তো এটা যদি আমি বসাই, এটা যদি ক্যালকুলেট করো আসে 1.24 মাইক্রোমিটার। ঠিক আছে, ওকে। তার মানে আমার যদি একটা ওয়েভের এনার্জিটা কি বলতো, কি প্রপার্টি এটা? পার্টিকেল প্রপার্টি, রাইট? পার্টিকেল প্রপার্টি কি আমার একটা ভ্যালু দিচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তো ওই পার্টিকেল প্রপার্টির সাথে অ্যাসোসিয়েটেড আমার কি ওয়েভ প্রপার্টিটা আমরা পাইলাম, রাইট? রাইট, ওয়েভ প্রপার্টিটা পাইলাম, সেটা কি আমার একটা মেজারমেন্ট দিচ্ছে যেটা 1.24 মাইক্রোভোল্ট। তো আমাদের অ্যাকচুয়ালি যখন আমাদের ইনফরমেশন বা এনার্জি বা ম্যাটার যখন প্রপাগেট করে, তখন আমাদের বোথ কি আমাদের হচ্ছে পার্টিকেল এবং ওয়েভ দুইটার কম্পোজিশন আকারেই মুভ করে। তো এই জন্য এটাকে বলা হয় ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তো আমাদের অনেক সময় দেখা যাবে যখন আমরা দেখবা সামনে যখন আমরা আর একটু ভিতরে কথা বলবো জেনারেশন রিকম্বিনেশন নিয়ে, তখন এই ওয়েভ হিসাবে ট্রিট করাটা যখন ডিফিকাল্ট হয় তখন আমরা পার্টিকেল হিসাবে ট্রিট করি। পার্টিকেল হিসাবে ট্রিট করলে সুবিধাটা কি? পার্টিকেল হিসেবে ট্রিট করলে সুবিধা হচ্ছে আমরা তখন ওই যে এনার্জি কনজারভেশন ল অ্যাপ্লাই করতে পারি। তোমাদের এনার্জি কনজারভেশন ল মনে আছে? যে সৃষ্টির শক্তি বিনাশ নাই, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো আমাদের এই ওয়েভ নিয়ে কাজ করা থেকে এনার্জি কনজারভেশন নিয়ে কাজ করাটা সহজ। আমরা যখন এভাবে বের করি যে ধরো দুইটা অ্যাটমের মধ্যে কলিশন, ইলেকট্রন অ্যাটমের মধ্যে কলিশন, ঠিক আছে, কি পরিমাণ এনার্জি প্রডিউস হচ্ছে, এইটা ক্যালকুলেট করা ইজিয়ার রাদার দেন ক্যালকুলেটিং যে আমাদের একটা ওয়েভ এর মধ্যে দিয়ে প্রপাগেট করতেছে তাহলে কি পরিমাণ এনার্জি। বুঝাইতে পারতেছি বিষয়টা কেমন? জি স্যার। সো আমাদের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে what is wave that can be represented in terms of, বলো কি বললেন, পার্টিকেল। হ্যাঁ, এবং সিমিলারলি what is particle that can be represented in terms of wave। এখন আমাদের যেটা করলে ইজি হবে আমরা সেটার মাধ্যমে জিনিসটাকে ব্যাখ্যা করব। আমি এটা আরেকবার মুছতেছি, ওকে। অলরাইট, আচ্ছা, এখন আমরা এখনো কিন্তু ডিসকাস করতেছি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কোনটা কি অ্যান্সার করবা এটা নিয়ে যাতে পরবর্তীতে আবার কোশ্চেন না হয়। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কি, এখনো আমরা ওটাতেই আছি। যদি আমি বলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কি, তুমি এখান থেকে বুঝে যাও, পরে জিনিসটা নিজে একটু স্টাডি করে নিজের মতো করে সাজায় লেখো, সমস্যা নাই। বাট মেক শিওর যে আমি যে ইনফরমেশন দিচ্ছি সবগুলো যাতে তোমার কাছে থাকে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তো আমাদের সাপোজ দিস ইজ এ সেমিকন্ডাক্টর, ঠিক আছে, এবং আমরা তো বাল্ক নিয়ে আগেই কথা বলছি, রাইট? দিস ইজ সাপোজ দিস ইজ এ সেমিকন্ডাক্টর, এবং আমরা তো বাল্ক নিয়ে আগেই কথা বলছি না, যে আমরা যখন সেমিকন্ডাক্টর বলি আমরা বাল্ক রিজিয়ন নিয়ে কাজ করি। আমরা এই যে সারফেসে কি কাজ হচ্ছে সেটা নিয়ে আমরা ডিসকাস করতেছি না এই কোর্সে। আমরা হচ্ছে গিয়ে মাঝখানে মানে মেজরিটি অফ দ্য সেমিকন্ডাক্টর বিহেভিয়ার নিয়ে কাজ করছি, এটা আমরা আগে ডিসকাস করছি। ঠিক আছে, তো এখানে ধরো আমার এইচ মিউ, দ্যাট মিন্স একটা ওয়েভ প্রপাগেট হলো, ঠিক আছে, ওকে, ফোটন। ঠিক আছে, তো এখানে এটা তো একটা ওয়েভ, রাইট? দিস ইজ আ ওয়েভ, the wave is falling on the semiconductor surface, right? আমরা কি দেখছি যে যদি this wave carries necessary energy তাহলে কি হইতে পারে, তাহলে আমরা দেখছি যে আমাদের, হ্যাঁ, আমাদের এখানে কি হইতে পারে যে ওয়েভ যদি আসে তাহলে আমাদের ইলেকট্রন আর প্রোটন, আমরা দেখছি না এখানে যে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন এন্ড ফ্রি হোলস প্রডিউস করতে পারে, আমরা এটা দেখছি না? হ্যাঁ, তো জিনিসটা এটা কেমন, এটা অনেকটা এরকম না যে দুইটা অ্যাটমের মধ্যে কলিশন হয়ে বের হয়ে গেছে। সো এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা হচ্ছে আমাদের পার্টিকেল ইকুইভ্যালেন্স অফ ফোটন। হ্যাঁ, এটা পার্টিকেল ইকুইভ্যালেন্স না? কেউ কথা বলে না কেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তোমাদের যদি মানে কোশ্চেন থাকে কোশ্চেন করো, কিছু না বললে আমি ধরে নিব যে সমস্যা নাই, সব বুঝতেছো আর কি। আচ্ছা, তো এখন দেখো যে একটা সেমিকন্ডাক্টরের উপরে একটা ওয়েভ এসে পড়তেছে, এটা ট্রিট করা যতটা ডিফিকাল্ট বা যতটা কঠিন তার থেকে বরঞ্চ আমাদের একটা ওয়েভ কোলাইড করে ইলেকট্রন আর প্রোটন তৈরি করতেছে বা ইলেকট্রন আর হোল তৈরি করতেছে, যেটা হচ্ছে আমাদের
পার্টিকেল প্রপার্টি। সো এখানে আমরা এখন কি যে একটা কলিশন, তাই না, দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে বা দুইটা অ্যাটমের মধ্যে কলিশন আকারে এনার্জি কনজারভেশন পয়েন্ট অফ ভিউ থেকে ট্রিট করতে পারি। এইটা ইজি নাকি এই যে এইটা ইজি? অবভিয়াসলি আমাদের হ্যাঁ সেকেন্ডটা ইজি, দিস ওয়ান ইজ ইজিয়ার এনার্জি কনজারভেশন পয়েন্ট অফ ভিউ থেকে, অলরাইট, কারণ আমরা এই যে ফটো ইলেকট্রিক ইফেক্টের হেল্প নিয়ে এটা ক্যালকুলেট করা পসিবল। তো আমরা আচ্ছা 10 মিনিট আছে, এরপরে আবার সবাই কাইন্ডলি জয়েন করবা, ঠিক আছে? দেরি করো না, ওকে, দেরি করো না। 7 জন আছে আজকে, বুঝতেছি না তোমাদের কি সমস্যা। যাই হোক, এখন তো অনেক শিথিল হয়ে গেছে, এখন তো আসলে রিচার্জ করতে অসুবিধা হওয়ার কথা না। আর সিচুয়েশন মনে হয় যে অনেক দিনই যাবে, তো আমাদের উচিত আসলে চেষ্টা করে আগে রাখা। এনিওয়ে, সো আমরা এটা বলতে পারি যে উই ক্যান ট্রিট দ্য কলিশন, আমি সেকেন্ডটা নিয়ে কথা বলতেছি, কলিশন from energy conservation point of view, ঠিক আছে? এবং এটা আমাদের it gives us the age of calculation, ঠিক আছে, age in calculation, ঠিক আছে, ওকে, বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমাদের সাপোজ আমাদের ধরো যে সেমিকন্ডাক্টর যেটা আছে, আমাদের সেমিকন্ডাক্টরটা যদি টেম্পারেচার which is T is greater than 0 কেলভিন হয়, তখন কি হবে আসলে? ঠিক আছে, আমরা এখনো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে কথা বলতেছি, যে এই ক্ষেত্রে কি হয় আমরা জেনারেলি আমরা এটা জানি না, যে এটাতে কি হয়, থার্মাল অ্যাজিটেশন যেটাকে বলে, অ্যাটম গুলো কি করে, ভাইব্রেট করতে থাকে না, অ্যাটম ইন অ্যাজিটেশন, অর এটা আমরা অ্যাজিটেশন বা ভাইব্রেশন যেটাই বলি, ভাইব্রেশন, এটা আমরা একেবারে ছোটবেলা থেকেই জানি, ঠিক আছে? এখন যখন অ্যাটম গুলো ভাইব্রেট করে, ঠিক আছে, অ্যাটম গুলো যখন ভাইব্রেট করে তখন বিষয়টা কি, এই যে আমরা তোমরা এই যে শব্দের যেটা বললাম, যে এখানে কি এনার্জিটা, আমরা ফোননের ডেফিনেশনটা কি পড়ছি, দেখো তো ফোননের ডেফিনেশনটা কি ছিল, যে প্রপার্টিজ অফ ট্রাভেলিং ওয়েভস অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্ট্রিমস অফ পার্টিকেল, এটা ফোননের ডেফিনেশন কি ছিল, ভাইব্রেশন এনার্জি প্রডিউস ডিউ টু অসিলেশন অফ অ্যাটমস, দিস ওয়াজ দ্য ডেফিনেশন, রাইট? তার মানে এখানে আমার কি অসিলেশন অফ অ্যাটম ছিল, আছে না, আছে কিনা, হ্যাঁ, রাইট, হ্যাঁ, তার মানে কি এইটা আমাকে কি দিবে, রাইজ অফ ফোনন অথবা ট্রাভেলিং ওয়েভ বা ইলাস্টিক ওয়েভ, অ্যাকচুয়ালি ফোননকে ট্রাভেলিং ওয়েভ বলা হয়, এবং এই ট্রাভেলিং ওয়েভটা হচ্ছে ইলাস্টিক টাইপ, ঠিক আছে? তো এটা আমাদের কি দিবে, গিভিং রাইজ টু ফোনন, সহজ কথা যদি বলতে পারি, যেটা হচ্ছে আমাদের কি ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভ, ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভ, ওকে, অলরাইট। আচ্ছা, এখন আমাদের মানে এই এই যে ফেনোমেননটা, আমাদের ভিতরে এতগুলো অ্যাটম আছে, সবাই অ্যাজিটেট করতেছে, তো এইটা আসলে মাচ কমপ্লেক্স টু ট্রিট, কিভাবে বলা যায় জিনিসটাকে, মাচ কমপ্লেক্স টু ট্রিট অ্যাজ ওয়েভ, ঠিক আছে? ওয়েভ আকারে ট্রিট করাটাকে, এই ফেনোমেননটাকে খুব ডিফিকাল্ট, ঠিক আছে? তো যেহেতু আমরা কি জানি এখন পার্টিকেল ইকুইভ্যালেন্ট আছে, আমাদের এই ওয়েভটা, এই যে ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভ, এটার একটা পার্টিকেল ইকুইভ্যালেন্স আছে না এখন, হ্যাঁ, সেটা কি ফোনন, তাই না? আচ্ছা, এর আগে তোমাদের আমি একটা জিনিস দেখাইনি, তাহলে একটু বুঝতে আরেকটু সুবিধা হবে, যে এই ইনফরমেশনটা আসলে আরেকটু আগে দেখানো দরকার ছিল। দেখতেছো এই স্লাইডটা আসছে তোমাদের সামনে? আচ্ছা, তো এখানে আমরা যদি একটু দেখি, আচ্ছা এখানে দেখো আমাদের পার্টিকেল স্ট্রিম, ফোটন, ইলেকট্রন, এখানে আমরা একটু দেখি যে ফোটন কি আমার পার্টিকেল প্রপার্টি, ঠিক আছে?
বুঝতে পারতেছো? ফোটনের ট্রাভেলিং ওয়েভ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, বা ইএম ওয়েভ। ইএম ওয়েভের পার্টিকেল রিপ্রেজেন্টেশন হচ্ছে ফোটন। বুঝাইতে পারতেছি? যে তোমরা কলাম ওয়াইজ যাও, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পার্টিকেল ইকুইভ্যালেন্স হচ্ছে ফোটন, এবং এটাকে প্রকাশ করা হয় ই এবং এইচ দ্বারা, এবং এক্স আর টি এর সাপেক্ষে সেটা ভ্যারি করে, এবং এটা বের করা হয় যে ইকুয়েশনের মাধ্যমে, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশন। সিমিলারলি ইলেকট্রন হচ্ছে আমার ইলেকট্রনের ওয়েভ ইকুইভ্যালেন্স হচ্ছে ডি ব্রগলি ওয়েভ। বুঝতে পারতেছো? ওকে, এবং এইটা হচ্ছে বের করা হয়, এইটা ভ্যারি করে, এটার প্রবাবিলিটি ভ্যারি করে উইথ রেসপেক্ট টু স্পেস এন্ড টাইম, ঠিক আছে। এখানে আমার ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যারি করে, এখানে প্রবাবিলিটি ভ্যারি করে, এবং এটা শ্রোডিঞ্জার ইকুয়েশনের মধ্যে বের করে। আমাদের এই সেকেন্ড দুইটা না হলেও চলবে, আমাদের মেইনলি যেটা দরকার যে পার্টিকেল আর ওয়েভ প্রপার্টি। ফোটনের ওয়েভ প্রপার্টি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পার্টিকেল প্রপার্টি হচ্ছে ফোটন। সিমিলারলি ইলেকট্রনের ওয়েভ প্রপার্টি হচ্ছে ডি ব্রগলি, আবার ডি ব্রগলির পার্টিকেল প্রপার্টি হচ্ছে পার্টিকেল ইকুইভ্যালেন্স হচ্ছে ইলেকট্রন। সিমিলারলি এই যে ফোননের পার্টিকেল প্রপার্টি হচ্ছে ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভ, আর ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভের পার্টিকেল প্রপার্টি হচ্ছে ফোনন। এখন বুঝতেছো? ওকে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা এখানে ব্যাক করলে তাহলে বুঝতে পারবো যে আমরা যেটা বলতেছিলাম, গিভিং রাইজ টু দা ফোনন হুইচ ইজ ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভ। সো এটাকে এই ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভ হিসেবে যদি ট্রিট করি, তাহলে আসলে ভিতরে কি হচ্ছে এটা দেখাটা খুব ডিফিকাল্ট। আমরা কি পার্টিকেল ইকুইভ্যালেন্স, যেটা ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভের, ঠিক আছে, এই অ্যাজিটেশনের কারণে ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভ জেনারেট হয়, সেটা হচ্ছে ফোনন। তো এই ফোননটা আমরা পেলাম। এখন ফোনন যখন পেলাম, এটা যেহেতু আমাদের পার্টিকেল, ওকে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, যে কলিশন বিটুইন ফোননস এন্ড ইলেকট্রনস, অথবা কলিশন বিটুইন ফোননস এন্ড ফোননস, এভাবে বের করা যায়। তার মানে এটা কি, আবার ওই কলিশনের দিকে চলে গেল। কলিশন যাওয়া মানেই কি, আমরা ওটাকে এনার্জি এন্ড মোমেন্টাম কনজারভেশন লতে ফেলে দিতে পারবো, রাইট? হ্যাঁ, সো আমরা বলতে পারি যে এখান থেকে আসলে কলিশন আসবে, আর কলিশন আসলে আমাদের এটাকে আমরা এনার্জি এন্ড মোমেন্টাম কনজারভেশন ল এর মাধ্যমে ইভালুয়েট করতে পারবো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের পার্টিকেল ডুয়ালিটি, ঠিক আছে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এখানে আসলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি আসলে ডুয়ালিটি জিনিসটা কি, তাই না? যেমন আমরা এই যে এখানে যেটা দেখলাম, যে আমাদের এখানে দেখতেছি যেটা, যে আমাদের অ্যাকচুয়ালি যে প্রত্যেকটা ওয়েভের সাথে আমাদের অ্যাসোসিয়েটেড পার্টিকেল আছে, প্রত্যেকটা পার্টিকেলের সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে। তো ওয়েভ আর পার্টিকেল একই সাথে তারা দুইটা মিলে আমাদের ইনফরমেশন ক্যারি করতে পারে। তো আমরা আমাদের ইউজের সুবিধার জন্য আমরা যেখানে আমাদের ওয়েভ প্রপার্টি লাগে আমরা সেটা ইউজ করব, যেখানে আমাদের পার্টিকেল প্রপার্টি লাগে বা পার্টিকেল ইকুইভ্যালেন্স লাগে সেখানে আমরা ওইটাই ইউজ করব। সো এটাই হচ্ছে আমাদের কি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, মানে দুইটাই আছে। বুঝতে পারতেছো? আচ্ছা, ঠিক আছে। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এখানে গেল। সো তোমরা যদি আমাদের এই প্রিভিয়াস যে আমরা আউটলাইনটা দিছিলাম, যে বেসিক কনসেপ্টের কিন্তু আমাদের শেষ। আমাদের কি কি ছিল? ফার্স্টে ছিল টাইপস অফ সেমিকন্ডাক্টর, সেটা আমাদের শেষ। থার্মাল ইকুইলিব্রিয়াম এন্ড স্টেডি স্টেট, সেটা শেষ। আমাদের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটাও শেষ। বোঝা গেছে? স্যার আজকে হচ্ছে আমরা সরি স্যার এই কনক্লুশনে স্যার মানে ওয়েব পার্টিকেল ডুয়ালিটিটা আমরা কিভাবে রিলেট করলাম স্যার, একটু আবার যদি বলতেন স্যার। ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কিভাবে আমরা করলাম, এই যে দেখো ফাইনাল এক্সাম্পলটা থেকেই দেখো, যে আমাদের অ্যাটম যখন ভাইব্রেট করে, যে তখন কি হয়, তখন একটা ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভ জেনারেট হয়, ঠিক আছে। তো আমরা কি করতেছি, যে আমরা ওয়েভ হিসাবে সেটাকে ট্রিট করতেছি না, আমরা ওয়েভের ইকুইভ্যালেন্স পার্টিকেল যেটা হচ্ছে ফোনন সেটা নিচ্ছি, এবং চিন্তা করতেছি যে এটা হচ্ছে ফোনন এবং আরেকটা ফোননের মধ্যে, সরি, ফোনন এবং এখানে যে ইলেকট্রন আছে বা অ্যাটম আছে, ফোনন এবং অ্যাটমের মধ্যে কলিশন। তখন আমরা এটাকে কি একটা দুইটা পার্টিকেলের মধ্যে কলিশন হিসেবে চিন্তা করতেছি, ইনস্টেড অফ থিংকিং ইট অ্যাজ আ ওয়েভ, তাই না? সো জিনিসটা কি হলো, জিনিসটা ওয়েভ, বাট আমি কনসিডার করতেছি কি তার পার্টিকেল ইকুইভ্যালেন্স। তাতে সুবিধাটা কি, আমি ওই যে কনজারভেশন ল এর মাধ্যমে অনেক কিছু ডিরাইভ করতে পারবো। মানে স্যার আমরা
ওয়েভ বা পার্টিকেল যে কোনো একটার প্রেজেন্স কে অল্টারনেটিভ ভাইস ভার্সা হ্যাঁ কনভার্ট হ্যাঁ 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 ভাইস ভার্সায় কনভার্ট করে আমাদের ডিজিটাল, এটাই হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। বুঝা গেছে? কোশ্চেন? হ্যালো? স্যার আর কিছু নাই স্যার। আর কিছু নাই? আচ্ছা, আমাদের আবার একটু কাইন্ডলি জয়েন করো। হ্যাঁ, আমাদের এই আর 1 মিনিটেরও কম আছে। ওকে, নতুনটা আমি ওখান থেকেই শুরু করি। অলরাইট? আর ভাই বোনা যে এই জিনিস, এই বেসিক আইডিয়া গুলো দিয়ে শুধুমাত্র এই গ্রাফের দরকার তা না, এটা হচ্ছে ইন্টায়ার সেমিকন্ডাক্টরের একটা কি বলে আইডিয়া দিবে আমাকে। বেসিক্যালি এই যা যা পড়তেছি আমরা ওই একেবারে ফার্স্ট ক্লাসের পরে থেকে, ইভলিউশন অফ সেমিকন্ডাক্টরের পরে থেকে, এগুলো সব হচ্ছে ওই যে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ক্যারিয়ার্স একটা টপিক, এইটার আন্ডারে। বুঝতে পারছো? স্যার এটা কি স্যার একটা চ্যাপ্টার স্যার, ইকুইলিব্রিয়াম ক্যারিয়ার কনসেন্ট্রেশন? হ্যাঁ, এটা একটা চ্যাপ্টার না, এটা হচ্ছে তোমাদের আমাদের যেই বুকটা ফলো করতেছি সেটা 3 চ্যাপ্টারে এটা কভার করা আছে। বুঝতে পারছো? হ্যাঁ, তো আমাদের হচ্ছে এই জিনিসগুলো শেষ করলে এরপরে হচ্ছে আমরা আবার এই গ্রাফে ফিরে আসব। আমাদের মাঝখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন চলে আসবে, অনেক কিছু আসবে আরো। যাই হোক, আমরা আস্তে আস্তে আগাই, সমস্যা নেই। কোর্সটা খুব ইন্টারেস্টিং ছিল। আমার মনে হয় যে আই মিন তোমরা ইন্টারেস্ট পাচ্ছ কিনা, অনলাইন ক্লাসের কারণে হয়তো পাচ্ছ কিনা পাচ্ছ না সেটা বুঝতেছি না, বাট যদি ফেস টু ফেস ক্লাস হয়তো আসলে খুব মজা পেতে এই কোর্সটা। খুবই ইন্টারেস্টিং একটা কোর্স। সবকিছু হচ্ছে কেমন মানে খুব সুন্দরভাবে সাজানো এই কোর্সটাতে, যে একটার পর একটা একটার পর একটা অটোমেটিক্যালি এক্সপ্লেইন হয়ে যায়। এনিওয়ে, সো আমরা হচ্ছে আমাদের সেই দেখো আমাদের বেসিকের পার্ট গুলো শেষ, আমাদের এরপর হচ্ছে কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের পার্ট ছিল, মনে আছে? জি স্যার, ব্যান্ড এন্ড ব্যান্ড। হ্যাঁ, বন্ড এন্ড ব্যান্ড মডেল। সো আমরা এখন ব্যান্ড নিয়ে আমরা এখন কথা বলবো না, ব্যান্ড নিয়ে পরে। আমরা আপাতত হচ্ছে বন্ড মডেল অফ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে আমরা কথা বলবো। স্যার বন্ড আর ব্যান্ড কি দুইটা দুই জিনিস স্যার? হ্যাঁ, একটা হচ্ছে এনার্জি ব্যান্ড, তোমরা পড়ছো যে মনে আছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ব্যান্ড বেন্ড হচ্ছিল, কি করতেছিলাম মনে আছে? জি স্যার। আর বন্ড ওটা হচ্ছে ব্যান্ড, আর বন্ড কি সেটা তো এই যে এখন ডিসকাস করতেছি আমি। জি ঠিক আছে, বন্ড মডেল অফ অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, সো আমাদের হচ্ছে বন্ড মডেল অফ অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলবো। আচ্ছা, শুরুতেই আমরা এখানে আমাদের সিম্পলিসিটির জন্য আমরা যদিও বলতেছি ইন্ট্রিনসিক, ঠিক আছে? ইন্ট্রিনসিক মানে কি, ডোপিং থাকতে পারে বাট মেজরিটি এবং মাইনরিটি ক্যারিয়ার মানে ইলেকট্রন এবং হোল কনসেন্ট্রেশন সমান হবে, তাই না? ইন্ট্রিনসিক মানে তো তাই, বাট এখানে আমরা আমাদের সিম্পলিসিটির জন্য আমরা এটাকে ধরে নিব এই ইন্ট্রিনসিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি পিওর, কোনো ডিফেক্ট বা ইমপিউরিটি অ্যাড করা নাই। বুঝা গেছে? দিস ইন্ট্রিনসিক is equivalent to pure, ঠিক আছে, for simplicity purpose. ওকে, আচ্ছা, বন্ড মডেল নিয়ে আমি একটু ফার্স্টেই বলে নেই যে এই বন্ড মডেল যেটা, this is not a mathematical representation of a model. এটা কোনো কোয়ান্টিটিভ থিওরি না, এটাকে বলা যায় এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ থিওরি ফার্স্ট। থিওরি ফার্স্ট, এটা ফার্স্টে কোয়ালিটেটিভ থিওরি, এর পরে আমরা এটার কোয়ান্টিটিভ রিপ্রেজেন্টেশনে যাব, ঠিক আছে? দেন কোয়ান্টিটিভ রিপ্রেজেন্টেশন। বোঝা গেছে? আচ্ছা, এখন কোয়ালিটেটিভ থিওরিটা কি? আসলে কোয়ালিটেটিভ থিওরি মানে হচ্ছে এটা আমাদের একটা আইডিয়া দিবে যে জিনিসটা কি, কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের বন্ড মডেলের আই মিন কোয়ালিটেটিভ সাইড, যে এটা আমাদের ম্যাথমেটিক্স এর মতো একেবারে অ্যাকিউরেট না, বাট এটা আমাদের একটা আইডিয়া দিবে, যে আইডিয়া আমরা ইউজ করে পরবর্তীতে ফার্দার বিভিন্ন জিনিসপত্র আমরা মেজার করতে পারি। ঠিক আছে, যে এইটা আসলে তার মানে দিস ইজ নট অ্যাজ অ্যাকিউরেট অ্যাজ ম্যাথমেটিক্যাল মডেল, বাট রাদার এটা তোমরা বলে রাখতে পারো অ্যাকিউরেট না, বাট এটা আমাদের একটা এস্টিমেশনের জন্য একটা হেল্প করবে। সো এটা হচ্ছে বন্ড মডেলটা, যেটা আমাদের কনসেন্ট্রেশনের একটা রাফ আইডিয়া দিবে, রাফ আইডিয়া অফ কনসেন্ট্রেশন। ওকে, আচ্ছা,
এখন তোমাদের মনে আছে কিনা যে সিলিকন স্ট্রাকচার মনে আছে তোমাদের? সিলিকন কিউবের আমি যদি রেগুলার অ্যারেঞ্জমেন্ট আই মিন একটা সিলিকন কিউবের স্ট্রাকচারটা যে ইউনিট কিউব মনে আছে? স্যার সিম্পল কিউব হ্যাঁ, সিম্পল কিউবিক স্ট্রাকচার। তাসফিয়া এতক্ষণ পর জয়েন করতেছে কেন? ও কি জানে না ক্লাস কয়টায়? তোমরা জানাও নাই? সবাই জানে না? জানেন স্যার? সিলিকন নিয়ে আমরা কথা বলি যে সিলিকনের ইউনিট সেল। ইউনিট সেলটা কিভাবে তৈরি হয়? রেগুলার অ্যারেঞ্জমেন্ট নাকি রেগুলার অ্যারেঞ্জমেন্ট এন্ড রিপিটেশন অফ আই মিন ইউনিট সেলের রেগুলার রিপিটেশনের মাধ্যমে কি পুরা সিলিকন ক্রিস্টালটা ফর্ম হয়, তাই তো? আর মাইক্রোফোনে শব্দ করতেছে, তাসফিয়ার মাইক্রোফোনের প্রবলেম করতেছে। আচ্ছা, কিছু বলার থাকলে নিজেরা আনমিউট করে বলো, আদারওয়াইজ আমি মিউট করে রাখতেছি। ওকে, তোমাদের কারো কিছু কোশ্চেন টোশ্চেন থাকলে আনমিউট করে তারপর জিজ্ঞেস করো। আর যদি তোমার ভয়েস বোঝা না যায়, তুমি ইউ ক্যান অলওয়েজ লিভ আ মেসেজ ইন আওয়ার চ্যাট সেকশন। এখানে দেখো তোমাদের চ্যাটে মেসেজ। তো এই ইউনিট সেলটা আমাদের repetitive, right? This unit cell is এবং এটা রেগুলার রিপিটেটিভ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে অ্যারেঞ্জমেন্ট, এটা আমরা অলরেডি জানি, এর মাধ্যমে আমাদের তৈরি হয় কি ক্রিস্টাল, সিলিকন ক্রিস্টাল। ওকে, আচ্ছা, তো তোমাদের মনে আছে কিনা যে আমাদের অ্যাটমটা আমি যদি একটু ড্র করে দেখাই আবার, এই এই রাইট, এই হচ্ছে আমাদের সিলিকন স্ট্রাকচারটা, এরকম ছিল, রাইট? সো এখানে আমাদের কি ছিল বলতো? আমাদের 8টা কর্নারে 8টা অ্যাটম ছিল, মনে আছে তোমাদের? একটু কাইন্ডলি একজনে হ্যাঁ না করলেও হয় যে আমাদের, হ্যাঁ, আমাদের কি ছিল? 8টা কর্নারে 8টা অ্যাটম ছিল, প্রত্যেকটা ফেসে একটা করে 6টা ছিল, রাইট? আমাদের ফেস সেন্টার্ড কিউবিকের মাঝখানে 4টা অ্যাটম ছিল, তাহলে আমার সিলিকনের, হ্যাঁ মনে আছে তোমাদের? ফেস সেন্টার্ড কিউবিকের সাথে আরো 4টা অ্যাডিশনাল অ্যাটম। তখন তোমাদেরকে আমি বলছিলাম ওই 4টা কোথায় দেখার দরকার নাই, ওই 4টা হচ্ছে কি আমাদের মাঝখানে থাকলেই হলো, ইউনিট সেলের মাঝখানে। মনে আছে কি তোমাদের ওই কথাগুলো? হ্যাঁ, তো মাঝখানে যে এমন পজিশনে রাখবা যাতে মাঝখানে থাকে, বাট এখন আমাদের সেটা করলে হবে না, এখন আমাদের এক্সাক্ট লোকেশনটা দরকার। তো আমাদের কি এখানে হচ্ছে অ্যাটমস আছে কোথায়? এট 8 কর্নার্স বলতে পারি আমরা। তারপরে আর কি আছে? যে অ্যাটমস এট 6 ফেস সেন্টার, ফেসের সেন্টারে, সো ফেস সেন্টার। ওকে, আর কি? অ্যাটমস নিয়ার 4 কর্নার্স। এখানে আমি এ বি সি ডি দিয়ে ডিনোট করতেছি। এ বি সি ডি কোথায় সেটা আমি দেখাচ্ছি। এ বি সি এই 4 কর্নারে আছে। তো আমি এ বি সি টা দেখাচ্ছি যে এখানে হচ্ছে আমার এ, এটা এ যদি আমি ধরি তাহলে এটার অপোজিটটা হবে বি, এবং এই প্লেটের প্যারালালি যেটা সেটা হচ্ছে সি, এবং এটার অপোজিটটা হচ্ছে ডি। তোমরা কি বুঝতে পারছো এখন এবিসিডি কর্নার 4টা কোথায়? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। তো আমরা কি ডিসকাস করতেছি বলো তো? বন্ড মডেল। হ্যাঁ, বন্ড মডেল। সো মানে এইভাবে একটু ট্র্যাক রাখো, হারাই যাও না, পরে আবার কোশ্চেন আসলে বুঝবা না যে কি অ্যান্সার করতে হবে কোথা থেকে। ঠিক আছে, আমরা যেটা ডিসকাস করতেছি বন্ড মডেল নিজের একটু। এবং আমি তোমাদের একটু রিকোয়েস্ট করবো, দেখো অনলাইন ক্লাস যেহেতু, আমি অনেক কিছু শর্টই করতেছি। দেখো যেমন সিলিকন, ইউনিট সেল, রিপিটেটিভ, রেগুলার অ্যারেঞ্জমেন্ট, ক্রিস্টাল, অ্যাটম, সেট কর্নার, তোমরা এগুলো একটু সেন্টেন্স আকারে সুন্দর করে সাজায় সাজায় লিখবা, বুঝতে পারছো? এভাবে লিখো,
আমি তোমাদেরকে আইডিয়া দিচ্ছি বোঝার জন্য, তো তোমরা এগুলো দ্বারা সেন্টেন্স ফর্ম করবা। বুঝো নাই? পরীক্ষার হলে তো আর অ্যাবস্ট্রাক্ট এভাবে লিখে রাখলে হবে না, হবে? না স্যার, ডেসক্রিপটিভ হ্যাঁ, তোমাদের ডেসক্রিপটিভ লিখতে হবে। তো তোমরা হচ্ছে সেই ডেসক্রিপটিভটা নিজেদের মতো লিখো। ওকে, আর যেহেতু এটা ইংলিশ লিটারেচার না, সো নিশ্চয়ই তোমরা ডেসক্রিপশন মানে ওইভাবে ডেসক্রিপশনের ক্ষেত্রেই হবে না, বাট মেক শিওর যে একটা সেন্টেন্স যাতে হয় আর কি, তাহলেই হবে। এনিওয়ে, সো এখন আমরা এ কর্নারের যে অ্যাটমটা কোথায় থাকবে সেটা দেখাই, বাকিগুলো তাহলে আমরা ওইভাবে বের করতে পারবো। এক্সট্রা অ্যাটম গুলো কই থাকবে আমরা বলছি যে অ্যাটমস নিয়ার 4 কর্নার্স এট এ বি সি ডি। তো এ এর পাশেরটা কোথায় থাকবে? এটা যে পজিশনে থাকবে, আমার এইটা যদি আমি ধরি, দিস ইজ এ। এটা কি? এই এ কে কি বলা হয় বলো তো? ল্যাটিস কনস্ট্যান্টটা। জি স্যার। হ্যাঁ, যাদের প্রত্যেকটা হচ্ছে তাহলে এই ল্যাটিস কনস্ট্যান্টের সমান। তাহলে এখানে হচ্ছে এটা a/4। ওকে ওকে, স্যার 4 ভাগের 1 ভাগ পজিশন আছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমার যে অ্যাটমটা থাকবে, এই অ্যাটমটার পজিশনটা হবে, মানে এ এর কর্নারের সাথে যে অ্যাটমটা থাকবে সেটার পজিশনটা হবে a/4 a/4 a/4। বোঝা গেছে? জি স্যার। x অ্যাক্সিসে a/4 বার যাবে, হ্যাঁ, y অ্যাক্সিসে a/4 এবং z অ্যাক্সিসে a/4 যাবে। বুঝতে পারছো? জি স্যার। ও মানে এ স্যার, এ কর্নারটাকে আমরা রেফারেন্স ধরছি স্যার। হ্যাঁ, এই কর্নারটাকে রেফারেন্স ধরলাম, ঠিক আছে? তাহলে মানে a এর সাথে a/4 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 ডিসটেন্সে একটা, সিমিলারলি বি এর সাথে সেম ডিসটেন্সে ডি এর সাথে সি এর সাথে। বুঝতে পারছো চারটা কোথায় থাকবে এখন? জি স্যার। আশা করি সবাই বুঝতে পারছো যে কোন পজিশনে থাকবে। এখন আমার যেটা দেখার হচ্ছে যে এই অ্যাটমের সাথে নিয়ারেস্ট নেইবরিং, মানে এই এখানে যে এটা হচ্ছে কনসেপ্টটা হচ্ছে যে ইচ অ্যাটম ইজ বন্ডেড টু 4 নিয়ারেস্ট নেইবরিং অ্যাটম, ঠিক আছে? এবং এইটাই পুরাটাতে রিপিট হয়ে অ্যাকচুয়ালি আমাদের এই ইউনিট সেলটা ফর্ম করে এবং আলটিমেটলি অনেকগুলো ইউনিট সেল মিলে ক্রিস্টালটা ফর্ম করে। এখন আমাদের যেটা দেখতে হবে, আমি এটা একটু লিখে রাখি এখানে, তোমাদের তাহলে মনে থাকবে, আদারওয়াইজ না লিখলে। আচ্ছা, each atom is bonded। এই বন্ডেড থেকেই কিন্তু বন্ড থিওরি, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি বন্ডটা কিভাবে হয় সেটা ডিসকাস করতেছি। ওকে, bonded to 4 neighboring atoms and this representation is repeated. Okay, each atom is bonded to 4 neighboring atoms and this representation is repeated. So সেই চারটা কি কি আমরা যদি একটু দেখি, সেই চারটা কি কি? প্রথম কথা হচ্ছে এই প্রথমটা কি হবে, এই যে এ কর্নারেরটা, রাইট? এটা একটা, রাইট? জি স্যার। এখানে একটা। ওকে, আচ্ছা, সেকেন্ডটা কই? এই যে ফেস দেখতেছো, লেফট সাইড ফেস, এইটার ফেস সেন্টারেরটা, রাইট? তারপরে এই যে তলের যেটা নিচের, এটার ফেস সেন্টারটা, এবং এই যে সামনের যেটা, এটার ফেস সেন্টারটা, রাইট? এই চারটার মাধ্যমে বন্ডেড হবে। বুঝতে পারছো? 3D ডাইমেনশন আসলে একটু বোঝা কঠিন, বাট আমাদের একটু জাস্ট আইডিয়া রাখা যে এই হচ্ছে নিয়ারেস্ট, সব থেকে কাছের চারটা হচ্ছে এই চারটা, এবং এই চারটার সঙ্গে বন্ড হওয়ার মাধ্যমে এই রিপ্রেজেন্টেশনটাই বারবার রিপিট হয়ে আলটিমেটলি ইউনিট সেলটা ফর্ম হয়, এবং এই অনেকগুলা ইউনিট সেল বারবার রিপিট হয়ে ক্রিস্টালটা ফর্ম হয়। বোঝা গেছে? তার মানে কি, সহজ কথায় বলতে পুরা ক্রিস্টালটাই আমার কি আসলে এই যে রিপ্রেজেন্টেশন, এখানে একটা এবং এটার সাথে চারটা, এই চারটা মিলে স্যার একটা বন্ড ক্রিয়েট করছে স্যার। একটা সিলিকন অ্যাটম এই চারটা সিলিকন অ্যাটমের সাথে বন্ডেড, এই রিপ্রেজেন্টেশনটা বারবার রিপিট হয়ে ইউনিট সেল, এবং এই ইউনিট সেলটা বারবার রিপিট হয়ে ক্রিস্টাল। সো আলটিমেটলি আমরা কি বলতে পারি, ক্রিস্টালের মধ্যে আমাদের ইউনিক রিপ্রেজেন্টেশন এটাই, আর বাকি সবগুলো হচ্ছে এইটার রিপিটেশন। বুঝতে পারছো?
হুম, জি স্যার। বোঝা গেছে? বন্ডেরটা আমি বলতেছি যে এখানে দেখো আমি কি বলছি যে প্রত্যেকটা অ্যাটম তার সব থেকে কাছের চারটা অ্যাটমের সাথে চারটা কেন, সিলিকনের ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন কয়টা? চারটা, তাই না? হ্যাঁ, তো এবং ওই চারটাই কি বন্ডিং এ পার্টিসিপেট করে, তাই না? জি স্যার। এই এক সিলিকনের চারটা আর এক সিলিকনের চারটা, ওই চারটা চারটা বন্ডিং এ পার্টিসিপেট করে আটটা স্টেবল কনফিগারেশনের তৈরি করে। তো এই জন্য হচ্ছে চারটার সঙ্গে পার্টিসিপেট করতে পারবে প্রত্যেকটা ইলেকট্রন এক একটা ইন্ডিভিজুয়াল। তো আমার কোন চারটার সাথে করবে? একেবারে কাছের যে চারটা আছে, একেবারে কাছের চারটা কোনটা আমি এখানে দেখলাম, একেবারে কাছের চারটা কোনটা, এই যে এ কর্নারে যেটা সেটা, তারপরে হচ্ছে এই এ কর্নারের এই নিচের যে তলটা আছে ফেজ, এই যে এই ফেজের মাঝখানেরটা, পরে বাম পাশের ফেজের মাঝখানেরটা এবং সামনের ফেজের মাঝখানেরটা, ফেজ সেন্টার, এই তিনটার সাথে, এই চারটার সাথে বন্ড ক্রিয়েট করবে। বোঝা গেছে কি? জি স্যার। হ্যাঁ, এখন চারটা নিয়ারেস্ট নেইবার অ্যাটমের সঙ্গে বন্ড ক্রিয়েট করছে, এবং এইটাই তুমি যদি আবার এইখানে দেখো, বি থেকে দেখো আরেকটা, ডি থেকে আরেকটা, সি থেকে আরেকটা, এবং এভাবেই পুরাটা আমার কি ফর্ম হয়েছে ইউনিট সেল। তো এই জিনিসটাই রিপিট হয়ে আসলে কি ইউনিট সেল ফর্ম হচ্ছে, এবং অনেকগুলা ইউনিট সেল একসাথে কম্বাইন্ড হয়ে কি ক্রিস্টাল ফর্ম করছে। তার মানে সহজ কথায় এই একটা মাত্র, হ্যাঁ হ্যাঁ এবিসিডি চারটার জন্য আলাদা আলাদা, বাট সবগুলোই তো এরকমই হবে, বুঝতেছো না? স্ট্রাকচার একই রকম রিপিট হচ্ছে স্যার। হ্যাঁ, একই রকমই তো হচ্ছে, যে আমার প্রপার্টিটা কি দেখো, যে একটা অ্যাটম নিয়ারেস্ট চারটা নেইবরিং অ্যাটমের সাথে বন্ড ক্রিয়েট করবে, এটা হচ্ছে আমাদের প্রপার্টি। তার মানে কি এ তে যেরকম হয়েছে বি তেও সিমিলার একটা পাবো, আমি সি তেও সিমিলার পাবো, ডি তেও সিমিলার পাবো, পাবো কিনা? তো আলটিমেটলি আমার জানার বিষয়টা কি, এখানে ইউনিক রিপ্রেজেন্টেশন, একমাত্র রিপ্রেজেন্টেশন, ফাইনালি কথা বলো না, ঠিক আছে? এখানে ইউনিক রিপ্রেজেন্টেশন কি, এই একটাই আছে ইউনিক রিপ্রেজেন্টেশন, যে আমার একটা অ্যাটমের সাথে চারটা অ্যাটম বন্ডেড, এটাই ইউনিক রিপ্রেজেন্টেশন। ইউনিক মানে কি, এটাই একমাত্র রিপ্রেজেন্টেশন, এবং বাকিগুলো কি এইটারই রিপিটেশন। বোঝা গেছে না? যার জন্য দেখো সিলিকনটা কিভাবে তৈরি হচ্ছে, ইউনিট সেলের রিপিটেটিভ এবং রেগুলার অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, রাইট? এবং এই ইউনিট সেল যখন রিপিটেটিভলি রেগুলার অ্যারেঞ্জমেন্ট হয় তখন ক্রিস্টালটা ফর্ম করে। যেহেতু আমাদের ইউনিট সেলের মধ্যে একটা মাত্র ইউনিক রিপ্রেজেন্টেশন আছে, তার মানে ক্রিস্টালেও কি এই একটাই রিপ্রেজেন্টেশন আছে, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাটম গুলার মধ্যে যে আকর্ষণ, যে আকর্ষণের কারণে অ্যাটম গুলা একটা আরেকটার স্থানে আছে, ঠিক আছে, যার যার স্থানে রয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে আকর্ষণ, ঠিক আছে, এগুলো। ওকে, এনিওয়ে, সো এইটা আমাদের কি, এটা হচ্ছে 3D রিপ্রেজেন্টেশন অফ দা ইউনিট সেল, তাই না? এখন আমরা যদি ক্রিস্টালে এটা দেখাইতে চাই, একটা ক্রিস্টালের মধ্যে ইউনিট সেল কত থাকে? শত শত হাজার হাজার লাখ লাখ, তাই না? ইউনিট সেলের মধ্যে। তো এখন আমরা যদি একটা 3D ডাইমেনশনে যদি আমরা ক্রিস্টালটা ড্র করে সেখান থেকে বুঝতে চাই, এটা ইম্পসিবল না? সেখান থেকে গ্রাস্প করাটা, ড্র করাটা অনেক ডিফিকাল্ট না? সম্ভব, বাট অনেক ডিফিকাল্ট বোঝাটা। তো আমাদের সহজ ওয়ে আছে। সহজ ওয়েটা কি, আমরা এখনো বন্ড মডেলে আছি, বাই দ্য ওয়ে, এটা একটু তোমরা খেয়াল রাখো, আমি এগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের সহজে বোঝার আমরা একটা ক্রিস্টালের 2D ড্রয়িং করতেছি, খুবই সহজ আর খুবই মজার জিনিস। এই দেখো, এটাই কিন্তু আমার, দেখো আমি যদি বলি, এটা আমাদের 2D রিপ্রেজেন্টেশন, এটা আমাদের 2D রিপ্রেজেন্টেশন অফ 3D ক্রিস্টাল।
কিভাবে দেখো, আমি যদি এই প্রত্যেকটা অ্যাডজয়েন্ট পয়েন্ট যেটা আছে, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টে আমি যদি ধরি যে এখানে আসলে এটা মানে হচ্ছে এটা একটা অ্যাটম, এটা মানে এটা একটা অ্যাটম, বুঝতেছো আমি কোনগুলোকে অ্যাটম বলতেছি? প্রত্যেকটা ইন্টারসেকশনকে। জি স্যার। হ্যাঁ, প্রত্যেকটা ইন্টারসেকশনকে যদি আমি অ্যাটম বলি তাহলে দেখো একটা, এবং আমি যদি এই ইন্টারসেকশন গুলোকে আমি এগুলোকে বলতেছি, ইন্টারসেকশন গুলোকে বলতেছি অ্যাটম, ঠিক আছে। এবং এই যে দাগগুলো দেখতেছো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, এগুলোকে আমরা বলতেছি বন্ড লাইন, ঠিক আছে, বন্ড। তাহলে এখানে দেখো একটা অ্যাটমের সাথে কয়টা বন্ড আছে, এখানে দেখো তো, আমি যদি এই অ্যাটমটা নেই তাহলে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আছে। হ্যাঁ, এবং এটাই কি বারবার রিপিট হচ্ছে না, দেখো তো। অন্য আরেকটা যদি আমি অ্যাটম নেই, এর ক্ষেত্রে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, দেখতেছো? তো আমাদের অ্যাকচুয়ালি, হ্যাঁ, ক্রিস্টালের ওই 3D রিপ্রেজেন্টেশনের ইনস্টেড আমরা যদি 2D রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম আসছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, 3D তে আমরা বুঝতে পারতাম না, ওটা আসলে ডিফিকাল্ট, কারণ আমরা তো দেখতেছি যে আমাদের ইউনিট সেলেরটা বুঝতেই আসলে ডিফিকাল্ট হচ্ছে, তাই না? তো ক্রিস্টালের মধ্যে তো বোঝাটা আরো ডিফিকাল্ট, তার থেকে বরং আমরা 2D তে রিপ্রেজেন্ট করলে জিনিসটা বুঝতে আমাদের জন্য খুব সহজ হচ্ছে। ওকে স্যার এদিকে যেই পয়েন্টে একটা অ্যাটম নেই তার মানে ইকুইভ্যালেন্ট মানে পারপেন্ডিকুলার চারটা অ্যাটম নিয়ে একটা বন্ড চারটা থাকতেছে, এবং এই যে বন্ড, আমার বন্ড লাইন গুলো চারটার মাধ্যমেই, শুধু চারটাকেই কালেক্ট করতেছে, বুঝতে পারছো? জি স্যার। এবং এটাই বারবার রিপিট হচ্ছে। ওকে, জি স্যার। হ্যাঁ, তো আমাদের এই 2D, তো হ্যাঁ, তো এখানে আমাদের একটা ইনফরমেশন যেটা তোমাদের বললাম, এখানে 4 কেন, সেটার কারণ হচ্ছে যে আমাদের ভ্যালেন্সের যে চারটা ইলেকট্রন আছে, দে পার্টিসিপেট ইন দ্য বন্ডিং। সো ভ্যালেন্স ব্যান্ড, আমরা বাই দা ওয়ে আমরা সিলিকন নিয়ে কথা বলতেছি, আমরা সব সময় সিলিকন নিয়েই কথা বলবো। যদি অন্য কিছু নিয়ে কথা বলি, উই উইল মেনশন ওই সময় যে আমরা কি নিয়ে কথা বলবো। সিলিকনের ক্ষেত্রে, ঠিক আছে, ভ্যালেন্স 4 electrons participate in the bonding. Okay, আচ্ছা, সো এই যে ক্রিস্টাল স্ট্রাকচারটা আমরা 2D তে রিপ্রেজেন্ট করছি, এটা যদি 3D তে রিপ্রেজেন্ট হয় তাহলে যে স্ট্রাকচারটা, প্র্যাকটিক্যাল যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডায়মন্ড বা টেট্রাহাইড্রাল ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে, এটাও তোমরা জেনে রাখতে পারো। সেটা কি স্যার এই 2D টাকে? না না না, এটা 3D টাকে, এটা তো আমরা 2D রিপ্রেজেন্ট করছি আমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। এমনিতে যে ক্রিস্টাল স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয়, ক্রিস্টাল স্ট্রাকচারটা যেটা, এটাকে বলা হয় ডায়মন্ড, ডায়মন্ড অথবা টেট্রাহাইড্রাল, টেট্রাহাইড্রাল স্ট্রাকচার, ঠিক আছে, 3D এটা। আচ্ছা, আর আমরা অ্যাংস্ট্রমের রিলেশন সবাই জানি না, অ্যাংস্ট্রম ইকুয়াল টু 10⁻⁻10, এবং 1 মাইক্রোমিটার ইজ ইকুয়ালস টু 10,000 অ্যাংস্ট্রম, তাই না? হ্যাঁ, এবং হিউম্যান হেয়ার, হ্যাঁ 3D তে, এটা 2D কোনো ক্রিস্টাল তো আর 2D হয় না, আমরা আমাদের বোঝার জন্য আমরা 2D একটা রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ করব, বুঝতে পারছো? আচ্ছা, সো এখন আর হচ্ছে আমাদের মাইক্রোমিটার সম্পর্কে তো আইডিয়া আছে, যে মাইক্রোমিটার মানুষের, আমাদের চুলের যে থিকনেস এটা আসলে হচ্ছে 50 মাইক্রন বা 50 মাইক্রোমিটার। তো আমরা মাইক্রোমিটারের একটা মানে আন্দাজ পাই নাকি, আইডিয়া পাই। তাহলে চিন্তা করো যে 1 মাইক্রোমিটার হচ্ছে 10,000 অ্যাংস্ট্রম, তাহলে অ্যাংস্ট্রমের সাইজটা কি একটু চিন্তা করো, অ্যাংস্ট্রম আসলে কত ছোট। তো ওই আমাদের তাহলে বোঝো যে ইউনিট সেলের মধ্যে যে আমাদের অ্যাংস্ট্রম ডিসটেন্স আছে, যে 5 অ্যাংস্ট্রম বা 3 অ্যাংস্ট্রম ডিসটেন্স, তার মানে আমরা বুঝতে পারতেছি একটা রাফ আইডিয়া যে আসলে এগুলো কত ছোট, তাই না, ন্যানো স্কেলে চলে যাচ্ছে। এখানে আরেকটা জিনিস তোমরা যদি জেনে রাখো, এটা হচ্ছে বন্ড এনার্জিটা আসলে কি। বন্ড এনার্জি হচ্ছে এই যে সিলিকন গুলো, একটা সিলিকন একটা অ্যাটম চারটা অ্যাটমের সাথে বন্ড হয়ে আছে, বন্ডেড হয়ে আছে। তো বন্ড এনার্জি হচ্ছে দ্য এনার্জি required
to break bond between two silicon atoms বুঝা গেছে এটা হচ্ছে আমাদের বন্ড এনার্জি ঠিক আছে তো এই যে আমরা 2D রিপ্রেজেন্ট করলাম এই যে আমরা একটা অ্যাটমের সঙ্গে চারটা নেইবরিং অ্যাটমের বন্ডের রিলেশনটাকে একটা এরকম ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করলাম যেখানে আমাদের এই যে ইন্টারসেকশন গুলো অ্যাটম এবং লাইন গুলো বন্ড প্রকাশ করছে এইটাকেই বলা হয় বন্ড মডেল ঠিক আছে এখন এটা আমাদের একটা মডেল এইটাই হচ্ছে আমাদের বন্ড মডেল বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের বন্ড মডেল তো এই সিলিকন নিয়ে আমরা পড়লাম এখন আমরা যদি একটু দেখি যে এরকম আমাদের আরেকটা সেমিকন্ডাক্টর আছে যেটা অ্যাজ পপুলার এস সিলিকন সেটা হচ্ছে আমাদের গ্যালিয়াম আর্সেনাইড রাইট তো এই দুইটা যদি আমরা একটু দেখি কারণ আমাদের মেইন স্টাডি গুলোই থাকবে প্রথমে আমরা সিলিকন নিয়ে পড়বো এবং এরপরে হয়তো গ্যালিয়াম আর্সেনাইডের কিছু স্পেশাল প্রপার্টিজ ডিসকাস করব তার জন্য এই দুইটাই যদি আমরা দেখি তো প্রথমত আমরা জানি সিলিকন কি গ্রুপ 4 এবং গ্যালিয়াম হচ্ছে 3 আর্সেনিক হচ্ছে 5 তো দুইটা মিলে গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে 3 5 পাবো রাইট অ্যাটমিক নাম্বার হচ্ছে সিলিকনের 14 এবং গ্যালিয়াম আর্সেনাইডের 9 যেহেতু এটা কি একটা কম্পোজিশন তাই না ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4 গ্যালিয়াম আর্সেনাইড এগেইন কম্পোজিশন তারপর অ্যাটমিক কনসেন্ট্রেশন পার কিউবিক সেন্টিমিটারে আমরা দেখতেছি এখানে সিলিকনের বেশি গ্যালিয়াম আর্সেনাইডের থেকে তারপর ক্রিস্টাল স্ট্রাকচার এটাকে ডায়মন্ড বা টেট্রাহাইড্রাল স্ট্রাকচার আর ওইটা যেটা সেটাকে বলা হয় জিঙ্ক ব্লেন্ড স্ট্রাকচার ঠিক আছে সেটা কি আমাদের জিঙ্ক ব্লেন্ডটা দেখতে কেমন ওইটা নেটে দেখে নিও কারণ আমাদের এটা আপাতত দরকার নাই আমরা শুধু গ্যালিয়াম আর্সেনাইডের কিছু স্পেশাল কেস ডিসকাস করব কারণ আমরা যা যা পড়তেছি এগুলো যদি আবার গ্যালিয়াম আর্সেনাইড নিয়ে ডিসকাস করতে হয় ওটা তাহলে নতুন আরেকটা কোর্স লাগবে বুঝছো তো আমরা আমাদের ফোকাস সিলিকনের উপরেই রাখতেছি কারণ সিলিকন হচ্ছে কি একেবারে প্রাইমারি সেমিকন্ডাক্টর যেটা দ্বারা সবকিছু বানানো হয় অ্যাডভান্স সেমিকন্ডাক্টরেরটা পরে ওটা আগে আমরা প্রাইমারি শেষ করি ওকে আচ্ছা তারপর হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট তোমরা দেখতেছো যে 5.43 এবং অ্যাংস্ট্রম যেহেতু সাইজ তো আন্দাজ করতে পারতেছো এটা আসলে কত ছোট এবং বন্ড এনার্জিও দেয়া আছে আমার 1.12 ইলেকট্রন ভোল্ট এবং 1.42 ইলেকট্রন ভোল্ট ওকে কোনটা হ্যাঁ কারণ এখানে হচ্ছে আমাদের 4টা ইলেকট্রন পার্টিসিপেট করে বন্ডিং এর জন্য এবং এখানে ইলেকট্রন টু ইলেকট্রন তুমি এখানে ইদিয়ারা দেখো আমাদের ল্যাটিস কনস্ট্যান্টের দিকে খেয়াল করো ল্যাটিস কনস্ট্যান্ট এখানে দেখো যে সিলিকনের ক্ষেত্রে ল্যাটিস কনস্ট্যান্ট কি কম না হ্যাঁ তো কম ডিসটেন্সের একটা বিষয় কিছুরে ধরতে যে এনার্জি লাগবে বেশি ডিসটেন্সে আরেকটা কিছুরে ধরতে তার থেকে বেশি এনার্জি লাগবে না হ্যাঁ তো আমাদের গ্যালিয়াম আর্সেনাইডের ল্যাটিস কনস্ট্যান্টটা বড় যার জন্য দেখা যাচ্ছে সেপারেশন অ্যাটমিক সেপারেশন বেশি তো যার জন্য সেই সেপারেশনে যদি কোনো কিছুরে বন্ডেড রাখতে হয় তাহলে এনার্জিটা কি বেশি লাগতেছে বুঝা গেছে বাট আমাদের সিলিকনের ক্ষেত্রে সেটা ইন কম্পারিজন টু গ্যালিয়াম আর্সেনাইড কম লাগছে ওকে আচ্ছা মুভিং অন তাহলে এইটা হচ্ছে আমাদের বন্ড মডেল আর এইটা আমরা সিলিকনের সঙ্গে একটা গ্যালিয়াম আর্সেনাইডের রিলেটিভ প্রপার্টি করলাম আমাদের আর 10 মিনিট আছে দেখো এখন আমাদের এই টপিকে বন্ড মডেল শেষ ব্যান্ড মডেল আমরা এখন যেটা ডিসকাস করব না সেকেন্ড টপিক আমরা এখন ডিসকাস করব ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের যেটা হচ্ছে জেনারেশন এন্ড রিকম্বিনেশন ওকে সো আমাদের এখন আমরা যেটা ডিসকাস করব জেনারেশন স্যার ব্যান্ড মডেল কি বলছিলেন যে স্যার ব্যান্ড মডেল এখনো ডিসকাস করি নাই ব্যান্ড মডেল নিয়ে পরে আমরা বন্ড মডেলেই আপাতত আমাদের ডিসকাশন থাকলো এবং এটাই হচ্ছে আমাদের বন্ড মডেল এতক্ষণ যা বললাম যে আমাদের এই যে ইউনিট সেলের মধ্যে একটা অ্যাটমের সঙ্গে 4টা অ্যাটমের রিলেশনশিপকে একটা 2D রিপ্রেজেন্টেশন এবং অ্যাটম গুলোকে ডট এবং দা বন্ড গুলোকে স্ট্রেট লাইনের মাধ্যমে প্রকাশ করে যে আমি যে রিপ্রেজেন্টেশনটা তৈরি করছি যে মডেলটা বানাইছি এটাই হচ্ছে বন্ড মডেল বুঝা গেছে আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জেনারেশন এন্ড রিকম্বিনেশন তোমরা যদি ওই আগের এটা দেখো সেগমেন্টাইজ সেকশন এর পরের সেকশনে হচ্ছে জেনারেশন রিকম্বিনেশন খেয়াল করছো ওটা ইন্ট্রিনসিক এর সেকেন্ড পার্ট এটা
দেখো আগের লেকচারে জি স্যার। ইন্ট্রিনসিকের সেকেন্ড পার্ট হচ্ছে জেনারেশন এন্ড রিকম্বিনেশন। জেনারেশন অফ রিকম্বিনেশন মানে কি? জেনারেশন এন্ড রিকম্বিনেশন অফ ফ্রি ইলেকট্রনস, তাই না, বা ক্যারিয়ার্স। হ্যাঁ, রাইট? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আমি এখানে again let me draw this, আমাদের এই মডেলটা আমি এখানে রাখি কারণ এখান থেকে আমি আসলে হেল্প নিয়ে অনেক কিছু করব। খুবই সহজ, খুবই ইন্টারেস্টিং জিনিস। তোমাদের কি ভালো লাগতেছে এই কোর্সটা সোফার? একটু মানে অনেস্টলি বলো তো শুনি, কারণ এই কোর্সটা কিন্তু খুব, হ্যাঁ অনুপমা জিম বলো। স্যার কোর্সটা ভালো লাগছে, কিন্তু স্যার ম্যাটেরিয়ালে যেভাবে করে পড়ছিলাম স্যার, মানে লেকচার গুলো গোছানো ছিল স্যার। পরীক্ষার আগে শুধুমাত্র লেকচার গুলো দেখে চলে যেতি, কিন্তু স্যার এখানে তো লেকচার গুলো ভালোভাবে আছে নাকি সেটা বুঝতে পারতেছি না স্যার। মানে পরীক্ষার জন্য কেন যথেষ্ট নাই? হবে কিনা অবশ্যই আছে। স্যার। প্রশ্ন কি সেটাই স্যার বুঝতে পারতেছি না। প্রশ্ন শোনো, প্রশ্ন নিয়ে এত চিন্তা করার দরকার নেই। তোমাদের আমি বলি, আমি না হয় তোমাদের যে কুইজ না নিলেও এমনিতে জাস্ট কিছু কোশ্চেন দিয়ে কুইজের মতো করে অ্যাসাইনমেন্ট না হয় দিলাম, কোনো অ্যাসেসমেন্ট হবে না, বাট তোমরা আইডিয়া পাইলে কোশ্চেন কেমন হইতে পারে, ওরকম জি করা স্যার, যেতে আগে পারে। থেকে ম্যাটেরিয়ালে স্যার কুইজে হ্যাঁ স্যার হ্যাঁ কোশ্চেনটা বুঝে যাইতো স্যার, যে মানে কোশ্চেনটা হ্যাঁ। এই টাইপের আসতে পারে। আচ্ছা শোনো, তোমাদের কোশ্চেন শোনো, কোশ্চেন নিয়ে এত চিন্তা করার, এখন তোমরা ফোর্থ ইয়ারে উঠে আসছো, এত কোশ্চেন নিয়ে মাথা ঘামায় লাভ আছে? জিনিসটা বোঝার চেষ্টা করো। জিনিসটা কি, আমি একটা জিনিস তুমি যখন বুঝবা তুমি কিন্তু ওটা নিয়ে অনেক কিছু বানায় বলতে পারবা, ঠিক আছে? তোমাদের আমি একটা আইডিয়া দিই, যেমন তোমরা যখন সমাজ টমাজ পড়ছো, জানছো যখন যে সাপোজ ধরো একটা আইডিয়া পাইছো যে হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলা এরকম ছিলেন, উনি অনেক কি বলে যে তার বিট্রেড হয়ে তারপরে অমুকে বিট্রে করে এখান থেকে বের করে দিয়েছিল, এটাই তো মূল কনসেপ্ট নাকি? এখান থেকে নিজের মতো এখান থেকে 4 পেজ 5 পেজ লিখতে পারছো কিনা, এখানেও জিনিসটা সেম। তুমি জিনিসটা বুঝে যাও, এরপর প্রেজেন্টেশন তুমি যেভাবে করো এটা তোমার উপর, বাট মেইন আইডিয়াটা তুমি যদি ঠিক রাখতে পারো, সলিড রাখতে পারো, তখন তুমি এদিকে ওইদিকে ইচ্ছা মতো লিখো, কিন্তু দেখবা যে ওখান থেকে তুমি ডেভিয়েট করবে না, তোমার মূল আইডিয়ার আশেপাশেই সবকিছু হবে। আর তোমার এই আইডিয়াই যদি ভুল থাকে, তাহলে তোমাকে আমি যদি একেবারে সুন্দর করে লিখেও দেই, তুমি তো হুবহু মুখস্থ করে গিয়ে আর লিখতে পারো না। বুঝতে পারছো? জি স্যার। এই জন্য কনসেপ্টটা বোঝো, যে জিনিসটা কি, কিভাবে কাজ করে এটা বোঝো। মেইন সমস্যা হচ্ছে স্যার এটার আর ক্লাসের মতো মনে হইতেছে না স্যার, মানে অনলাইন এটা তো এখন বুঝতেছি, বাট এখন আর কি করা আছে, যতটুকু হচ্ছে এর মধ্যে। তারপরে তো আমি চেষ্টা করতেছি মোটামুটি যেটুকু হইলে তোমরা সেন্টেন্স ফর্ম করতে পারবা সেইটুকু লিখে দেওয়া, বুঝো নাই? জি স্যার। এনিওয়ে, তো আমরা জেনারেশন রিকম্বিনেশন নিয়ে একটু কথা বলি। যে প্রথম কথা হচ্ছে, ধরো ইনিশিয়ালি আমাদের এখানে আমি আর অ্যাটম আর বন্ড আঁকতেছি না, এগুলো আমরা তো জানি। মানে এখন আমাদের বন্ড মডেল অনুযায়ী কোথায় অ্যাটম আছে আর কোনগুলো বন্ড, সেগুলো তো সবগুলো আমরা জানি, তাই না? তো আমরা আর এখানে আমি আলাদা করে ড্র করতেছি না কিছু, ওকে? আমি যে এই যে এরকম করে অ্যাটম, এদের মধ্যে বন্ড, এগুলো আর ড্র করতেছি না, বুঝতে পারছো? ঠিক আছে। তো আমাদের যখন T equals to 0 কেলভিন, 0 কেলভিনে কি কোনো থার্মাল এজিটেশন আছে, থার্মাল ভাইব্রেশন আছে? না, আমাদের 0 কেলভিনে কোনো থার্মাল ভাইব্রেশন নাই। সো আমাদের এই বন্ডিং গুলো কি একেবারে যেরকম আছে এইভাবেই আছে, এদের মধ্যে কোনো কিছু নাই, কোনো ধরনের বন্ড ব্রেকিং বা কোনো কিছুই নাই, ওকে? সমস্যাটা কখন? যখন হচ্ছে T is greater than 0 কেলভিন, তাই না? টেম্পারেচার যখন আমরা 0 কেলভিনের তখন থেকে বেশি করি, তখন কি হয়? আমরা অলরেডি ফোননের কনসেপ্টটা ডিসকাস করছি, তখন কি ভাইব্রেট, তাই না? অ্যাটমিক ভাইব্রেশন আছে এন্ড কি আছে, ইলাস্টিক ওয়েভ। মনে আছে একটু আগে ডিসকাস করে আসছি, হ্যাঁ? ইলাস্টিক আচ্ছা, জিনিসটাকে আমি একটু এক্সপ্লেইন করি কিসের সাথে। দেখো এটা এটা হচ্ছে এক্সপ্লেনেশন পার্ট, মানে এটা তোমাদের বুঝতে হবে, এটা তোমাদের কোনো জায়গায় মেনশন করার দরকার নেই। এটা হচ্ছে সাপোজ ধর আমার একটা পুকুর আছে, ওকে? সাপোজ আমার একটা পুকুর আছে, ঠিক আছে? এই পুকুরে যে পানিটা আছে, ধরো এই পানিটা পুরোপুরি স্থির, ওকে? এখন ধরো বৃষ্টি পড়া শুরু হইলো, বৃষ্টি পড়া শুরু হওয়া, তো তার মানে কি এখানে ধরো একটা রেইন ড্রপ, এখানে একটা রেইন ড্রপ, এখানে আরেকটা রেইন ড্রপ, 3 থেকে 3টা রেইন ড্রপ আসতেছে, ওকে? রেইন ড্রপ। এখন কি হবে, রেইন ড্রপ যখন পড়বে তখন কি একটা সার্কুলার ওয়েভের তৈরি হবে না, যে জায়গায় পড়বে সেই জায়গায়,
হ্যাঁ, হ্যাঁ। তো 3 জায়গা থেকে সার্কুলার ওয়েভের তৈরি হবে। তো একটা ওয়েভ আরেকটা ওয়েভের সাথে কি কোলাইড করবে না তখন? হ্যাঁ, এবং এরকম যখন হয় তখন আমরা কি দেখি, যে দেখা যায় যে তখন দুইটা ওয়েভের পিক আর পিক একসাথে হয়ে গেছে, ওই জায়গায় কি পানি স্প্ল্যাশ করে, তাই না? উপরের দিকে উঠে যায়, ছিটে যায়, তাই না? কখনো দেখছো? দেখছো তো অবশ্যই, দেখো নাই? দেখছি স্যার। তো ওখানে স্প্ল্যাশ করে, কেন স্প্ল্যাশ করে? কারণ ওইখানে আমার সাফিসিয়েন্ট এনার্জি তৈরি হয়েছে দুইটা ওয়েভের সম্মিলনে, যেই এনার্জিটা হচ্ছে আমার ওই ইলেকট্রো কি বলে ও যে এনার্জিটা হচ্ছে আমাদের ওই পানিকে তার সমতল থেকে উপরের দিকে ছিটাই দিতে সক্ষম। ঠিক আছে, একটা কাইনেটিক ফোর্সের তৈরি করছে। বুঝতে পারছো? জি স্যার। বোঝা গেছে? হ্যাঁ, তো জিনিসটা অনেকটা এরকম, এটার সাথে আমরা সিমিলার করে ডিসকাস করতে পারি। ঠিক আছে, জিনিসটা কিভাবে সেটা আমরা আরেকটু পরে আসতেছি। এর আগে আমরা প্রথমত এখান থেকে এই কনসেপ্টটা মাথায় রাখো তোমরা। ওকে, এটা আমরা ইউজ করব পরবর্তীতে যখন আমরা ডিসকাস করব। এটা আপাতত মাথায় রাখো, এই কনসেপ্টটা আমরা পরে ডিসকাস করতেছি। এখন আমরা কি বললাম যে টি গ্রেটার দেন 0 কেলভিনে কি হবে আমাদের? টি যখন গ্রেটার দেন 0 কেলভিন তখন ভাইব্রেশন অথবা অ্যাজিটেশন, তার মানে এটা হচ্ছে আমাদের কি, যে ফোনন্স মুভিং ইন দ্য ক্রিস্টাল, না? ফোনন্স মুভিং ইন দ্য ক্রিস্টাল, রাইট? আমাদের থার্মাল অ্যাজিটেশন ভাইব্রেশন কি দিচ্ছে? আমাদের ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভ দিচ্ছে এই ক্রিস্টালের মধ্যে দিয়ে। এটা আমাদের ক্রিস্টাল রিপ্রেজেন্টেশন, এই ক্রিস্টালের মধ্যে দিয়ে ইলাস্টিক একটা ওয়েভ ট্রাভেল করতেছে। তো যেহেতু আমাদের ওয়েভ নিয়ে কাজ করা ডিফিকাল্ট একটা কমপ্লেক্স একটা ক্রিস্টালের মধ্যে, তো আমরা কি ভাববো? আমরা ধরে নিব যে ফোনন যেটা হচ্ছে একটা পার্টিকেল, সেটা এই ক্রিস্টালের মধ্যে দিয়ে মুভ করতেছে। ফোননস মুভিং ইন দা ক্রিস্টাল। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এবং আমাদের আরেকটা জিনিস থাকবে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ফোটনস মুভিং ইন দা ক্রিস্টাল। এক গেল ফোননস কেন? বিকজ অফ দ্য থার্মাল অ্যাজিটেশন। ঠিক আছে, থার্মাল অ্যাজিটেশনের কারণে একটা ইলাস্টিক ট্রাভেলিং ওয়েভের তৈরি হচ্ছে, যেটাকে আমরা ফোনন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এবং এই ফোনন আমাদের ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে ইন মুভমেন্ট আছে। ঠিক আছে, ফোনন থাকতেছে, সাথে ফোটনও থাকতেছে। ফোটন কিভাবে থাকতেছে সেটা যদি আমি এক্সপ্লেন করি, তাহলে তোমাদেরকে আমি একটা ভিডিও শো করতেছি। এই ভিডিওর উইন্ডোটা সবার সামনে আসছে? স্যার 1 মিনিটের কম আছে স্যার। আসছে? 1 মিনিটের কম আছে? আচ্ছা, তাহলে আমি কি করব? না না, আজকের মতো শেষ না, এটা শেষ করে তারপরে শেষ করব। তাহলে তোমরা আবার জয়েন করো, ঠিক আছে? ওকে জি স্যার। ওকে, আচ্ছা, দাঁড়াও, অ্যাড হোক তারপর শুরু করব। আচ্ছা, তো আমাদের আমি দেখো তোমাদের সামনে একটা ভিডিও উইন্ডো কি ওপেন হয়েছে কিনা। হ্যাঁ, ভিডিও উইন্ডোটা একটু যদি আমরা খেয়াল করো, যখন আসলে থার্মাল অ্যাজিটেশন হয় তখন আসলে কি হয়? থার্মাল অ্যাজিটেশন যখন হয় তখন আমাদের এই যে অ্যাটমের পজিটিভলি চার্জ নিউক্লিয়াস এবং নেগেটিভলি চার্জ যে যে আকাশী কালারের যে ইলেকট্রন ক্লাউড, এদের মধ্যে একটা রিলেটিভ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, ওই ভাইব্রেশন যখন হয় তখন এরকম হইতে থাকে এই পজিটিভ আর নেগেটিভ চার্জ ক্লাউডের মধ্যে। বোঝা গেছে? হ্যাঁ, তো এইটা আসলে একটা রিলেটিভ কি বলবো ডিসপ্লেসমেন্ট বিটুইন পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। সো এইটা যেটা করে, এটা হচ্ছে অসিলেটিং ডাইপোল ক্রিয়েট করে, এবং অসিলেটিং ডাইপোল হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা সোর্স। বুঝতে পারছো? যে ভাইব্রেশন অফ দ্য অ্যাটম ক্রিয়েটস অসিলেটিং ডাইপোল, এই যে এভাবে, এবং অসিলেটিং ডাইপোল ইজ আ সোর্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বুঝতে পারছো? তাহলে আমি জিনিসটাকে বলি, আমি যদি ভাষায় বলি তাহলে হচ্ছে যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট
between charge cloud and nucleus gives rise to oscillating dipole, which is a source of electromagnetic wave. Electromagnetic wave টাই কি আমার ফোটন, রাইট? জি স্যার। তো এখান থেকে আমরা বলতে পারি so now we have photon and phonon moving around in about the crystal. এটা আরো বেটার হয়। Okay, we have photon and phonon moving about the crystal. বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। So এখন if these photons and phonons combinedly or separately এরা যদি sufficient energy হয়, ঠিক যেরকম আমাদের কি ফোটন আর ফোনন এখন আছে না, ঠিক যেরকম এরা হচ্ছে যেমন আমাদের ওই যে ওয়াটার ড্রপলেটের মতো, মনে আছে বৃষ্টির পানির ফোঁটা পুকুরের উপরে? জি স্যার। হ্যাঁ, এই বৃষ্টির পানির ফোঁটা এখন যদি যে ওয়েভ গুলো তৈরি করবে সেগুলো যদি সাফিসিয়েন্ট এনার্জি হয়, তাহলে যেমন কি আমাদের পানি স্প্ল্যাশ হয়, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, তো সাফিসিয়েন্ট ঠিক সিমিলারলি আমাদের ফোটন ফোনন একসাথে হয়ে যদি সাফিসিয়েন্ট এনার্জি দেয়, তাহলে এই বন্ড গুলো ব্রেক হইতে পারে। বুঝতে পারছে? হ্যাঁ, ইলাস্টিক ওয়েভ যেটা আর কি, ওয়েভটাকে ফোনন, আমরা দেখলাম না যে ইলাস্টিক ওয়েভটাকে আমরা ফোনন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, আবার ফোটন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? তো এখন ধরো এই ফোনন ফোটন কলিশন করতেছে, একজন আরেকজনের সাথে করতে পারে, ইলেকট্রনের সাথে করতে পারে, যাই হোক, অথবা এই কলিশনে ঠিক যেমন ওয়াটার ড্রপলেটের কলিশনে, তো এই কলিশনে যদি সাফিসিয়েন্ট এনার্জি তৈরি হয়, তাহলে কি এই বন্ড গুলো ব্রেক হইতে পারে। ঠিক আছে? ইফ সাফিসিয়েন্ট এনার্জি from photon and phonon to break bond between silicon atoms, then there will be breaking of bonding. ওকে, আচ্ছা, এখন আমাকে বলো যে বন্ড গুলো আসলে কারা তৈরি করতেছে? ভ্যালেন্সের যে ফ্রি ইলেকট্রন গুলো আছে না, চারটা, তারাই তো তৈরি করতেছে, রাইট? তো এখন সাপোজ আমাদের, আমি দেখাচ্ছি একটা জায়গায় জাস্ট দেখায় যে সাপোজ আমাদের এখানে বন্ড ব্রেক হয়েছে, বোঝা গেছে? বন্ড ছিল, এখানে যে দুইটা অ্যাটমের মধ্যে বন্ডটা ভেঙে গেছে আমার, বন্ড কি আমার সিলিকনের ভ্যালেন্স বন্ডের ইলেকট্রনের সাথে ইলেকট্রনের বন্ড, রাইট? একটা সিলিকনের ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের মধ্যে বন্ড, এটাই তো হচ্ছে আমার কি বন্ডটা তৈরি হয়। তো বন্ড ব্রেক হওয়া মানে কি, ওই ইলেকট্রনটা তাহলে কি ফ্রি হয়ে গেছে না? হ্যাঁ, তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে বন্ড ব্রেকিং মানে হচ্ছে কি, যে এটা আমার ফ্রি ইলেকট্রন তৈরি করতেছে, রাইট? ফ্রি ইলেকট্রন, রাইট? তো বন্ড ব্রেকিং এর মাধ্যমে ফ্রি ইলেকট্রন, ফ্রি মানে ফ্রি ফ্রম the atom that was holding it, not free from the crystal, তাই না? ফ্রি ফ্রম দ্য বন্ড। হ্যাঁ, বন্ড, এই ফ্রি মানে কিন্তু ক্রিস্টাল থেকে ফ্রি না। ক্রিস্টাল থেকে ফ্রি হলে তো তাহলে ইলেকট্রন গান হয়ে গেল,
আমার ক্রিস্টাল থেকে ইলেকট্রন জাম্প আউট করতেছে, এটা তো আর হবে না, তাই না? তো দিস ফ্রি ইলেকট্রন, এখান থেকে আমি বলতে পারি এটাতে যে দেয়ার উইল বি ব্রেকিং অফ বন্ডিং এন্ড generation of free electron. ওকে, এখানে আমরা ফ্রি ইলেকট্রন বলতে যেটা বুঝাইতেছি এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি, কারণ অনেক সময় অনেকে এইটাকে ভাবে যে ক্রিস্টাল থেকে বের হয়ে যাচ্ছে, ক্রিস্টাল থেকে ইলেকট্রন বের হয়ে যাবে না, তো তাহলে তো আমাদের হইল না। ফ্রি ইলেকট্রনস মানে হচ্ছে নট ফ্রি, সেটা কি স্যার একটা বন্ড থেকে বের হয়ে আরেকটা বন্ডে চলে যায় নাকি স্যার? বলতেছি, আসতেছি আমরা ওইটা রিকম্বিনেশনে আসতেছি পরে। নট ফ্রি ফ্রম ক্রিস্টাল বাট ফ্রি ফ্রম atom that was holding it. বোঝা গেছে? রাইট? বোঝা গেছে? জি স্যার। কথা বল না কেন? জি স্যার। কোনো বোঝা গেছে। আচ্ছা, এখন যখন ফ্রি হয়ে যাবে তখন আমরা কি জানি, এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হবে না? জি স্যার। যখন ফ্রি হয়ে যাবে তখন এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হবে, এটাকে আমরা বলতেছি দিস ইজ আ ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটাকে আমরা কি বলি, হোল, রাইট? রাইট, হোল। তার মানে আমরা এখানে দেখতেছি আমাদের যখন টি ইজ গ্রেটার দেন 0 কেলভিন, তাহলে ক্রিস্টালে আসলে কি কি জিনিস পাচ্ছি আমি? 4টা জিনিস পাচ্ছি, রাইট? এক কি, ফোনন, রাইট? 2 কি, ফোটন। 3 কি বলো? ইলেকট্রন হ্যাঁ? হোল। ফ্রি ইলেকট্রন, আর হচ্ছে 4 হচ্ছে কি, হোল, রাইট? এই 4টা জিনিস আমি পাচ্ছি যখন আমাদের টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে টি ইজ গ্রেটার দেন 0 কেলভিন। তো তোমরা বুঝতেছো যে উইদাউট গিভিং এনি এক্সাইটেশন, বাইরে থেকে কিছু না দিয়ে আমরা এখানে কি পাইলাম, ইলেকট্রন জেনারেশন পাইলাম। এখন জেনারেশনটা বোঝা গেছে না? আমরা জেনারেশন আর ডিকম্বিনেশন পড়তেছি, জেনারেশনটা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আছে আমাদের রিকম্বিনেশন, এটা তাহলে আমরা না হয় নেক্সট ক্লাসেই শুরু করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা তাহলে রিকম্বিনেশন দেখব, একদম সহজ। এবং এরপরে যেটা ইম্পর্টেন্ট, হোল কনসেপ্ট। আপাতত তো হোল সম্পর্কে আমরা জাস্ট দেখতেছি যে ইলেকট্রন ফ্রি হলে এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে যেটা হচ্ছে হোল, তাই না? তাহলে এটা, এই কনসেপ্টের তো কোনো দরকার নাই। দেখো আমাদের ওই টপিকের মধ্যে কিন্তু একটা আলাদা থার্ড কনসেপ্ট রাখছি আমরা, হোল, দা পজিটিভলি চার্জ ক্যারিয়ার রাখছি, রাইট? জি স্যার। সেখানে আমরা দেখবো যে হোল কিভাবে আসলে, বা হোল কনসেন্ট্রেশন কিভাবে কন্ট্রিবিউট করে কন্ডাক্টিভিটিতে বা কারেন্টের ক্ষেত্রে এরা কিভাবে কন্ট্রিবিউট করে, সেটা আমরা ওই ইয়েতে দেখবো, ঠিক আছে?